নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইন্স। বুদ্ধবাবুর সঙ্গে কারোর তুলনা হয় না, বললেন মিঠুন। ৭,৫০০ দেওয়ার কথা ছিল, দিচ্ছে মাত্র ১,০০০। লক্ষ্মীর ভান্ডার নিয়েও কারচুপি। সন্দেশখালী কাণ্ডে ফের মুখ পুরল রাজ্যের। বাজার শেষ রামদেবের, ব্যান্ড আইড্রপ সহ পতঞ্জলির 14টি প্রোডাক্ট। প্রাইমারি টেট নিয়েও এবার কড়া নির্দেশ হাইকোর্টের। পরবর্তীতে আসছি বিস্তারিত খবরে। তার আগে বলবো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বুদ্ধবাবুর সঙ্গে কারোর তুলনা হয় না, একদা বামপন্থায় বিশ্বাসী ছিলেন তিনি। এরপর তৃণমূল কংগ্রেসের সঙ্গে দেখা যায় তাকে। জোড়াফুল শিবিরের মনোনয়নে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তবে এখন দুই দলই অতীত। বর্তমানে বিজেপির অংশ এই মহাগুরু। 24-এর লোকসভা নির্বাচনের আগে বাংলার জেলায় জেলায় ঘুরে পদ্ম ফোটানোর ডাক দিচ্ছেন তিনি। প্রখর রোদ মাথায় নিয়েই বিজেপির হয়ে ভোট চাইতে দেখা যাচ্ছে মিঠুনকে। সম্প্রতি গেরুয়া শিবিরের এই একনিষ্ঠ সৈনিকের মুখেই পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ বাম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের ভূয়সী প্রশংসা শোনা গেল। বুদ্ধবাবুর সঙ্গে কারোর তুলনা করবেন না, বললেন ডিস্কো ডান্সার। বঙ্গ রাজনীতির এক প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব হলেন বুদ্ধ ভট্টাচার্য। তার নামে আজও মিলেমিশে এক হয়ে রয়েছে বাংলার রাজনীতির রং। সেই কারণেই তো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন হাসপাতালে ভর্তি ছিলেন তখন চিন্তায় পড়েছিলেন সব দলের নেতারাই। এবার তাকেই প্রশংসায় ভরিয়ে দিলেন মিঠুন। সম্প্রতি এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা বলেন, উনি যে সাদা কাপড়টা পরেন না, সেখানে কেউ এতটুকু কালিও ছেটাতে পারবে না। উনি এমন ধরনের মানুষ, বুদ্ধদেব ভট্টাচার্য ওনার সঙ্গে কারোর তুলনা করবেন না। একদা বামপন্থায় বিশ্বাসী এই অভিনেতা দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। একসময় জোড়াফুল শিবিরের হয়ে নির্বাচনী প্রচারেও দেখা যেত তাকে। তবে 21-এর বিধানসভা নির্বাচনের আগে বদলে যায় সম্পূর্ণ সমীকরণ। মিঠুনের সঙ্গে দেখা করেন RSS প্রধান মোহন ভাগবত। এরপর থেকেই মাথাচাড়া দেয় মহাগুরুর বিজেপিতে যোগদানের জল্পনা। অল্প সময়ের মধ্যেই সত্যি হয় সেই জল্পনা। সকলে গুঞ্জনের শিলমোহর দিয়ে গেরুয়া পতাকা হাতে তুলে নেন এই প্রবীণ অভিনেতা। 24-এর লোকসভা নির্বাচনে বিজেপির তারকা প্রচারক তালিকায় নাম রয়েছে মিঠুনের। বর্তমানে বাংলায় নানান প্রান্তে ঘুরে ঘুরে বিজেপির হয়ে ভোট। পরবর্তী খবর হলো, সন্দেশখালী কাণ্ডে ফের মুখ পুরল রাজ্যে। দ্বিতীয় দফা লোকসভা ভোটের দিন সন্দেশখালী থেকে বিপুল পরিমাণে অস্ত্রভান্ডার উদ্ধার করেছিল সিবিআই। ভোটের আবহে এই তল্লাশি অভিযান নিয়ে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনকেও চিঠি লিখেছেন তৃণমূলরা। এই সঙ্গে সন্দেশখালী মামলায় সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। যদিও তাতে কোনো সুরাহা হয়নি, বরং এই মামলায় শুনানি আপাতত স্থগিত রেখেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে বলা হয়েছে, গ্রীষ্মকালীন বিরতির পর তথা জুলাই মাসে এই মামলায় শুনানি হবে। এই সময়কালে তদন্ত চালিয়ে যাবে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। শীর্ষ আদালত স্পষ্ট করে দেয়, এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন হলেও এই বিষয়টিকে কিছুতেই হাইকোর্টের নির্দেশ কিংবা শুনানির ক্ষেত্রে অজুহাত করা যাবে না। সোমবার সুপ্রিম কোর্টে এই মামলায় শুনানি ছিল। এই রাজ্যের সওয়াল হয়ে করেছিলেন আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি বলেন, রাজ্যের হাতে এই মামলায় বেশ কিছু জরুরি তথ্য এসেছে, সেগুলি আদালতের সামনে পেশ করতে চায় রাজ্য। তাই 2-3 সপ্তাহের সময় চান তিনি। তবে বিচারপতি BR গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ শুনানি মাস দুয়েক পিছিয়ে গেল। এরপর রাজ্যের আইনজীবীর থেকে শীর্ষ আদালত জানতে চায়, একজন অভিযুক্তের স্বার্থ রক্ষার জন্য রাজ্য সরকার কেন আবেদন করছে। উত্তরা রাজ্যের আইনজীবী জয়দীপ গুপ্ত বলেন, রাজ্য সরকারকে নিয়ে হাইকোর্টের বেশ কিছু পর্যবেক্ষণ রয়েছে, সেগুলি ঠিক নয়। সেই কারণে এই নির্দেশকে তলব চ্যালেঞ্জ করা হয়েছে। অপরদিকে অন্য একটি খবর হলো, ৭,৫০০ দেওয়ার কথা ছিল, দিচ্ছে মাত্র ১,০০০। লক্ষ্মীর ভান্ডার নিয়েও কারচুপি। পশ্চিমবঙ্গের মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একাধিক উন্নয়নমূলক প্রকল্প চালু করেছে। এর মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভান্ডার। এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলাদের মাসিক ১,০০০ টাকা করে ভাতা দেওয়া হয়। তপশিলি জাতি ও উপজাতি এবং অনগ্রসর জনজাতির মহিলাদের ভাতার পরিমাণ হলো ১২০০। এবার এই প্রকল্প নিয়েও রাজ্যের শাসক দলকে বিধলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে এই প্রাক্তন বিচারপতি লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছেন। তমলুক থেকে তাকে দাঁড় করিয়েছে গেরুয়া শিবির। এরপর থেকে একাধিকবার তৃণমূলকে নিশানা করেছেন তিনি। এবার যেমন লক্ষ্মীর ভান্ডার নিয়ে সরব হলেন এই রাজনৈতিক। লোকসভা ভোটের আবহে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গ সরকার, যে কারণে মুখে হাসি ফুটেছে রাজ্যের মহিলাদের। এরপর প্রভাবও পড়েছে ভোট বাক্সে বলে অনুমান ওয়াকিবহাল মহলের। তবে এবার এই প্রকল্প নিয়ে সুর চড়ালেন অভিজিৎ।
তমলুকের বিজেপি প্রার্থী বলেন, মাসিক 1000 কিংবা 1200 নয়, প্রথমে বাংলার প্রত্যেকটি পরিবার পিছু মাসিক 7500 টাকা করে অনুদান দেওয়ার প্রস্তাব ছিল। অভিজিতের দাবি, বাংলার স্বনামধন্য এক অর্থনৈতিকবিদের প্রস্তাব চুরি করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি তৈরি করা হয়েছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তথা ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রণব বর্ধন নাকি একবার রাজ্যের প্রত্যেকটি পরিবার পিছু মাসিক 7500 টাকা করে অনুদান দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব থেকেই লক্ষ্মীর ভান্ডারের আইডিয়া নেওয়া হয়েছে বলে দাবি করেন বিজেপির প্রার্থী। অভিজিৎ বলেন, প্রণব বর্ধন পরিবার পিছু মাসিক 7500 টাকা দেওয়ার প্রস্তাব দিলেও সেটা না মেনে অল্প টাকা দিয়ে নিজেদেরকে ভোটের দিকে টানার চেষ্টা করেছে তৃণমূল। উল্লেখ্য, 24 লোকসভা ভোটে তমলুক কেন্দ্রের দিকে নজর থাকবে অনেকের। তৃণমূল, বিজেপি, বাম 3 দলের তরফ থেকেই হেভিওয়েট প্রার্থী দেওয়া হয়েছে এই কেন্দ্রে। তৃণমূল এই একই আসরে দাঁড় করিয়েছে যুব নেতা দেবাংশু ভট্টাচার্যকে, অন্যদিকে বামেদের তুরুপের তাস তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। অপরদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো, বাজার শেষ রামদেবের ব্যান্ড, আই ড্রপ সহ পতঞ্জলির 14টি প্রোডাক্ট। রামদেবের পতঞ্জলি সংস্থার প্রথমে সুপ্রিম কোর্টের তিরস্কারের মুখে পড়েছিল, এবার উত্তরাখণ্ডেও ধাক্কা খেল পতঞ্জলি। পতঞ্জলির দিব্য ফার্মেসি কোম্পানির 14টি পণ্য নিষিদ্ধ করল উত্তরাখণ্ডের ড্রাগ কন্ট্রোল বিভাগের লাইসেন্সিং কর্তৃপক্ষ। বিভ্রান্তিমূলক বিজ্ঞাপনের মামলায় এই পণ্যগুলি নিষিদ্ধ করা হয়েছে। শাসারি গোল্ড, শাসারি ভাটি, দিব্য বক্রম, শাসারি প্রবাহী ইত্যাদি বিভিন্ন ধরনের প্রোডাক্ট, এক্সট্রা পাওয়ার, লিভামৃত অ্যাডভান্স, লিভোগ্রিড গোল্ড এবং পতঞ্জলি দৃষ্টি আই ড্রপ রয়েছে এই তালিকায়। এই সংক্রান্ত মামলায় এই সংস্থার 14টি পণ্য নিষিদ্ধ করা হয়েছে। উত্তরাখণ্ড ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তি অনুযায়ী বারবার বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন প্রচার করছে দিব্য ফার্মেসি। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর আরভি অশোকান সোমবার বলেন, সব ধরনের সীমা অতিক্রম করেছেন বাবা রামদেব, তাই আমরা আদালতে নিয়ে যেতে বাধ্য হয়েছি পতঞ্জলিকে। কোভিড-19 মহামারীর নিরাময়ে তিনি দাবি করেছিলেন করণীলের মাধ্যমে এবং অবমাননা করেছিলেন আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে তিনি আধুনিক ঔষধ একটি বোকা বিজ্ঞান বলে অপমান করেছেন। পতঞ্জলির একাধিক প্রোডাক্ট নিয়ে অভিযোগ ছিল দীর্ঘদিন ধরেই। এই সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় মূলত মিসলিডিং অ্যাডভার্টাইজমেন্টের জন্যই। এই মর্মে শুনানি ছিল সুপ্রিম কোর্টে। আদালতের পক্ষ থেকে গত মাসে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয় রামদেব এবং ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণ এবং পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডকে। নির্দেশ মতন সংস্থার পক্ষ থেকে জনসমক্ষে ক্ষমাও চাওয়া হয়েছিল। অপরদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো, প্রাইমারি টেট নিয়ে এবার কড়া নির্দেশ হাইকোর্টের। গত সপ্তাহের শুরুতেই দুর্নীতির অভিযোগে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন 25,753 জন। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে বাতিল হয়েছে এসএসসি 2016 সালের গোটা প্যানেল। কলমের এক খোঁচায় এত সংখ্যক চাকরি যাওয়ার ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। এর মাঝেই এবার প্রাথমিক টেট পরীক্ষার্থীর বিনিময়েও অভিযোগ সামনে এনেছে। এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে 2014 সালের প্রাথমিক টেট সংক্রান্ত তথ্য তুলে দিয়েছে সিবিআই। এখানে নকল ওয়েবসাইট তৈরি করে নিয়োগ, ফেল করাদের পাশ করিয়ে নিয়োগ সহ একাধিক অভিযোগ সামনে এসেছে। অকৃতকার্য পরীক্ষাদের নিয়োগ করা হয়েছে বলেও দাবি। অভিযোগের ভিত্তিতে এই সমস্ত বিষয়ে তদন্ত করে আদালতের তথ্য জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। এদিন সিবিআই এর রিপোর্টের ভিত্তিতে পর্ষদের কাছে উত্তর চেয়েছিল আদালত, তবে তা দিতে পারেনি পর্ষদ, জানিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের উপর ক্ষুব্ধ বিচারপতি। প্রসঙ্গত 2014 সালের প্রাইমারি টেট পরীক্ষার ওপর ভিত্তি করেই 2016, 2020, 2022 এবং 2024 সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হয়েছে। এই দিনের শুনানিতে বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, এই টেট মামলায় ফল যদি নেতিবাচক হয়, এর উপর ভিত্তি করে হওয়া সব নিয়োগ মামলার অস্তিত্ব হারাবে। 2014 সালে টেটে দুর্নীতির অভিযোগের কয়েকজন চাকরি প্রার্থী হাইকোর্টে দ্বারস্থ হন। মামলা দায়ের হলে সেই মামলায় শুনানিতেই বিচারপতি মান্থা গোটা নিয়োগ প্রক্রিয়ায় খারিজ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। বিচারপতির নির্দেশ ছিল সিবিআই ওএমআর সিটের আসল সঠিক তথ্য খুঁজে না পেলে 2014 সালের টেট পরীক্ষাও বাতিল